শুভেচ্ছা। দুপুরে বাংলাদেশে আমন্ত্রণ জানাচ্ছি। শুরুতেই শিরোনাম। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের স্মৃতি ধরে রাখতেই জাদুঘরে পরিণত করা হবে গণভবন। থাকবে শহীদদের তালিকা আর ৩৬ দিনের আন্দোলনের দিনলিপি। ৩৬ জুলাই অথবা ৫ই আগস্ট জনগণ এইটি জয় করেছে। গণভবনকে একটি জাদুঘরে রূপান্তরিত করে জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মিরপুরে একমাত্র সন্তান হারানো মায়ের আহাজারি থামছেই না। মিজান হত্যার সুষ্ঠু বিচার চায় পরিবার। আমি বলতে পারি না বাবা, আমার আর কেউ নাই, আমার একটা মাত্র বাবা কেমনে বসলাম পরে ৫-৭ মিনিট পরে উঠে গেল, আসেন গেলাম গিয়ে পুলিশ টান দিয়ে দেখাইলো, বলে হয় আমার ছেলে। দখল নির্যাতনের জন্য নিজ গ্রামে সমালোচিত আয়নাঘরের কারিগর জিয়াউল হাসান। ঝালকাঠিতে শত শত বিঘা জমির সাথে আছে মাছ, গরুর খামার ও বাংলো। রাত্রে আইসা থেরেন মেরেছে, পিস্তল ধরছে মাথায়, অনেক মাইরধর করছে। জোর করি আমাকে জায়গায় পুষ্কুনি প্রাইস দিয়ে লই গেছে ওয়াল। ওনারে বাধা দেওয়া হয়েছে, এরপর উনি ভয় দেওয়া হয়েছে যে মারিয়ে লাই দেব। বঙ্গবন্ধু সেতুতে বাস ট্রাক সংঘর্ষে বাবা ছেলে সহ নিহত ৩, আহত অন্তত ১০ জন। হাসপাতালে ভর্তি ১৩ নম্বর পিলারের সামনে ঘটে এই দুর্ঘটনা। কয়েকজন মারা গেছে আমি ঠিক জানি না, কিন্তু আমি যে পরে আসছিলাম এটাই আমি জানি। ধাক্কা লাগার পরে আমি আবার এই পাওটা ওই সিরিয়াসে বাড়ি খাইল। খুলেছে সাফার আশুলিয়া গাজীপুরের সব পোশাক কারখানা, পুরোদমে চলছে উৎপাদন। নিরাপত্তা নিশ্চিতে তৎপর আইন শৃঙ্খলা বাহিনী। শিরোনামগুলো শুনছিলেন। এছাড়া দেশ বিদেশে আরো খবর নিয়ে দুপুরের বাংলাদেশে নুসরাত বৃষ্টি আপনাদের সাথে আছি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের স্মৃতি ধরে রাখতে গণভবনকে জাদুঘর করার বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন আইসিটি উপদেষ্টা নাহিদ ইসলাম। জুলাই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থান এবং গত ১৬ বছর আওয়ামী লীগ সরকারের স্বৈরাচারী শাসনের চিত্র তুলে ধরতেই এই সিদ্ধান্ত। দুপুরে গণভবন পরিদর্শন শেষে নাহিদ ইসলাম কথা বলেছেন। এ সময় তার সাথে ছিলেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। উপদেষ্টা নাহিদ জানিয়েছেন, গণভবন যেমন আছে তেমন রেখেই জাদুঘরের রূপ দেওয়ার চেষ্টা করা হবে। নতুন করে যুক্ত হবে জুলাই অভ্যুত্থানের শহীদদের তালিকা এবং আওয়ামী লীগের শাসনামলে গুম, খুন, নির্যাতনের শিকার মানুষদের নাম। থাকবে আন্দোলনের ৩৬ দিনের দিনলিপি। আর জাদুঘর তৈরির কাজ ত্বরান্বিত করতে বিশেষজ্ঞদের নিয়ে কমিটি করা হবে বলেও আইসিটি উপদেষ্টা জানিয়েছেন। আগামীকালের মধ্যেই স্থপতি ও জাদুঘর বিশেষজ্ঞদের নিয়ে এই কমিটি গঠনের কথা উল্লেখ করে উপদেষ্টারা জানিয়েছেন, যত দ্রুত সম্ভব জাদুঘর জনগণের জন্য উন্মুক্ত করা হবে। জনগণের উপর যে অত্যাচার, নিপীড়ন, গুম, খুনের যে স্মৃতিগুলো আছে সেগুলো সংরক্ষণ করে এই গণভবনকে একটি জাদুঘরে রূপান্তরিত করে জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। অনেক রক্তের এবং আত্মত্যাগের ভিতর দিয়ে আমরা কিন্তু এই ৫ই আগস্টের মুহূর্তটি পেয়েছি। জনগণের বিজয়কে ধারণ করে রাখার উদ্দেশ্যেই এই গণভবনকে জাদুঘরে পরিণত করা হবে। আমরা বারে বারে বলেছি, আমাদের প্রতি যে আচরণ করা হয়েছিল ফ্যাসিবাদী শাসকের পক্ষ থেকে, আমরা কোনোভাবেই সেই ধরনের আচরণ যেন কারো প্রতি না হয় সেটা এনশিওর করব। গত ১৯ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন মিরপুর ১০ নম্বরে গুলিবিদ্ধ হয়ে মারা যায় মিজান নামের এক কিশোর। একটি মাদ্রাসার হেফজোখানায় পড়ত সে। একমাত্র সন্তানকে হারিয়ে শোকে বিহ্বল পুরো পরিবার। এর মধ্যে মামলা করেছেন নিহত মিজানের বাবা। এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চায় স্বজনরা। আমি বলতে পারি না বাবা, আমার আর কেউ নাই, আমার একটা মাত্র বাবা কেমনে ও বাবা রে। নিজের একমাত্র সন্তান, নারী ছাড়া ধন মিজানকে হারিয়ে শোকে কাতর মা কাজলী বেগম। এক মুহূর্তের জন্য ভুলতে পারছেন না সন্তানকে। পরিবারের অন্যরা এরই মধ্যে সরিয়ে ফেলেছে নিহত ১৪ বছর বয়সী মিজানের ব্যবহৃত জিনিসপত্র। আমার বাবার কাপড় চোপড় সব সরাইয়া লাইছে, আমি কাপড় চোপড় ধইরা কান্দি দেইকা, ও আল্লাহ রে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রণক্ষেত্র হয়ে উঠেছিল মিরপুর 10। গত 19 জুলাই সেই আন্দোলন দেখতেই ঘটনাস্থলে যায় মাদ্রাসার হেফজখানার ছাত্র মিজানুর রহমান তালুকদার। তখনই পুলিশের ছোড়া গুলি শিশু মিজানের বুক চিরে বেরিয়ে যায়। আন্দোলনকারী ছাত্ররা ওকে দ্রুত হাসপাতালে নিয়ে যায়, সেখানেই মৃত্যু হয় ওর। মনে করতে বললাম লাগে খেলতে গেছে, পরে শুনি আমার বাবা নাই। ও আল্লাহ, আমি কি করব? আমি কারে নিয়ে বাঁচবো? আমার আর কেউ নাই। লাশ ঘরে গিয়ে ছবি যাইলাম, কল বয়স কত? 14 বছর চলে। তারপর আমার ছেলেকে তাহলে এইমাত্র গোসল করাইয়া ফ্রিজে বসছি, এই ট্রেনে দুইটাছি, এমন অবস্থা লাশটা দেখেন আমার ফ্রিজতে কল বসেন। আমি তো এই পর্যন্ত 17টা লাশ ডেলিভারি দিছি, আমি খুব করে নিয়ে গেছি গা, তা একটু রেস্ট নিয়ে বসেন। তো বসলাম পরে 5-7 মিনিট পরে উঠে কল আসেন, গেলাম গিয়ে ফ্রিজ টান দিয়ে দেখাইলো, বলে হয় এটা আমার ছেলে। নিহত মিজানকে দাফন করা হয়েছে ভাসানটেকের বিআরপি কবরস্থানে। প্রায় সেখানে দেখা যায় এক সন্তানহারা বাবাকে। কবর জিয়ারত করে ছেলের জন্য আল্লাহর দরবারে দোয়া করেন তিনি। ছেলে তো আর পাবো না, ছেলে তো ছেলে পাওয়া যাবে না। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। জমি দখল, এলাকাবাসীর উপর অত্যাচার নির্যাতনের জন্য নিজ গ্রামে ও কুখ্যাত এনটিএমসির সাবেক মহাপরিচালক ও আয়না ঘরের কারিগর অব্যাহতিপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসান। ক্ষমতার অপব্যবহারের অভিযোগ আছে তার বিরুদ্ধে। স্থানীয়রা বলছেন, ঝালকাঠিতে শত শত বিঘা জমি পাওয়া গেছে এই জিয়ার মালিকানায়। এসব জমিতে গড়ে তুলেছেন মাছের প্রজেক্ট, গরুর খামার আর বাংলো। গ্রামবাসীর কাছ থেকে জোরপূর্বক এসব জমি ছিনিয়ে নেয়ার অভিযোগও আছে এবং জমি না দিলে অকথ্য নির্যাতন আর হয়রানি নেমে আসত। গ্রেফতারের পরে মুখ খুলেছেন ভুক্তভোগীরা। ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এনটিএমসির সাবেক মহাপরিচালক ও অব্যাহতিপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসান 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর গ্রেফতার হন। তার বিরুদ্ধে খুন, গুমসহ নানা অপরাধের অভিযোগ রয়েছে। গ্রেফতারের পর একে একে সামনে আসছে জিয়ার অপরাধ। অভিযোগ উঠেছে, নামে বেনামে বিপুল জমি দখল করেছেন নিজ গ্রাম ঝালকাঠি সদরের প্রতাপপুরে। জিয়া স্থানীয়দের কাছে তপু মিয়া নামেই বেশি পরিচিত। স্থানীয়রা বলছেন, গ্রামে অন্যের জমি জবরদখল আর নামমাত্র মূল্যে লিখিয়ে নিয়ে করেছেন মাছের প্রজেক্ট, গরুর খামার, নার্সারি আর বিলাসবহুল বাংলো। রাত্রে আসিয়াছে, থেরেট মেরে দিয়েছে, পিস্তল ধরছে মাথায়, অনেক মাইরদুর করছে। মাইরদুর করার পর আমাকে এই জায়গা ঢুকতেছে, এই আর কিছু দেয় না। আমাকে বলছে যে না, তোমরা জায়গা পাবা না। এইপর আমাকে ওই পাশ দিয়ে জায়গা কাটিয়ে এবার বাড়ি বান্ধে লইতেছে। আমাকে বান্দা বাড়িতে হে লই গেছে। এরা তো এই র্যাপেরা হে জোর করি আমাকে জায়গায় পুষ্কুনি পাশ দিয়ে লই গেছে ওয়াল। এখন আমরা কি করবো? আমরা তো হের লোক ঝগড়া করি আর পারি না। ওখান থেকে আমার সে জায়গাতে মাইপার দিয়ে উনি নিছে, ওই ভিতরে আমার একটা জায়গা আছে, আর ওই জমিনে পুরো জমিটা আমাদের এক দাগে রাখি আমাদের বাড়ি। যত বাথরুমের পাইপ সব আমার এই সাইডে, সব এই সাইডে। চলেন একটু ওই যে যাই দেখি। অ্যাগ্রো ফার্মে 20 বিঘা সহ ইউনিয়নের বাঙ্কুরা ও কুতুবকাঠি মৌজায় অন্তত 200 বিঘা জমি রয়েছে জিয়াউল আহসানের। এসব দেখাশোনা করত জিয়ার অনুগতরা। প্রজেক্টের কারণে ক্ষতিগ্রস্ত হন আশপাশের জমির মালিকরা। এ নিয়ে প্রতিবাদ করতে গেলে গ্রামবাসীর উপর নেমে আসত অকথ্য নির্যাতন। ওনারে বাধা দেওয়া হয়েছে, এরপর উনি ভয় দেওয়া হয়েছে যে মারিয়ে লাই দেবো। জায়গায় মানুষ একটা জোর গলায় কথাও বলতে পারতো না। জোর গলায় কথা বললেও এখানে তার দেখার জন্য হুমায়ুন ছিল, র্যাবের নাকি। এই হুমায়ুন অনেকের মাইকদরও করছে। কোনো কেউ মানুষ বললে কেয়ার করতো না যে এর উপরে একজন আজ দেখে যে কয় আমার সে করতে পারছে, আমি করতে আছি সব। জিয়াউল হাসানের প্রভাব খারাইয়া সবসময় হেরা সবসময় এই প্রভাব দেখাইতো। এক রাইতে ধরি লই যাবে, নাইল দিনে এই ধরি লই যাবে, কিছু করতে পারবে না, কিছু না। জিয়া গ্রেফতারের পর থেকে পলাতক তার সাঙ্গপাঙ্গরা। তাদের আইনের আওতায় আনার দাবি সচেতন নাগরিকদের। যদি অন্যায়ভাবে সে যদি কোনো সম্পদ অর্জন করে থাকে, সেটি দুদক রাষ্ট্রীয় অনুকূলে বাজেয়াপ্ত করতে পারে অথবা বিচার আওতায় আনতে পারেন। দুদক এটাকে ইনকোয়ারি করুক, ইনকোয়ারি করে ভালোভাবে এটা দেখুক, যদি তার হয় অবশ্যই তার শাস্তি হওয়া উচিত। গুম আর আয়নাঘরের প্রধান কারিগর জিয়া এলাকায় গড়ে তুলেছেন দানবীরের ইমেজ। প্রতিষ্ঠা করেছেন মাদ্রাসা, ফাউন্ডেশন সহ বেশ কিছু ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠান। আমিন বাবু, যমুনা নিউজ।
ধীরে ধীরে বন্যার পানি কমছে, তবে এখনো দুর্গতদের দুর্ভোগ কমেনি। ফেনীতে উন্নতি হয়েছে বন্যা পরিস্থিতির। বানের জল কমার সাথে সাথে নদী ভাঙন শুরু হয়েছে। আশ্রয় কেন্দ্র থেকে ফিরে এখন অনেকেই ঘর মেরামত করছেন। নোয়াখালীতে এখনো 5 উপজেলা জলমগ্ন। বন্যার কারণে জমির ফসল নষ্ট হয়েছে, আর বানভাসীদের দিন আশ্রয় কেন্দ্রেই কাটছে। কুমিল্লায় কয়েক লাখ মানুষ এখনো পানিবন্দী, তবে বুড়িচংয়ের বেশ কিছু এলাকায় বানের জল নেমেছে। আশ্রয় কেন্দ্র থেকে অনেকেই বাড়ি ফিরতে শুরু করেছেন। লক্ষ্মীপুরেও ধীরগতিতে বন্যার পানি নামছে। খালবিল দখলে থাকায় বানের জল নামতে সময় লাগছে। প্রায় 80% মানুষের ঘর পানির নিচে তলিয়ে গেছে। এর মধ্যে এখনো অনেক মানুষ আশ্রয় কেন্দ্রে আছে। যে খালগুলো আছে না, খালগুলো যদি সংস্কার করে দেওয়া হয় তাহলে পানি আরো দ্রুত নিষ্কাশন হবে। মানব সৃষ্ট বিভিন্ন জায়গায় বাঁধ থাকার কারণে এবং জাল থাকার কারণে আমাদের লক্ষ্মীপুরের এখন পানিগুলো একদম নামতেছে না। এ পর্যায়ে 2 জন সহকর্মী আমাদের জন্য অপেক্ষা করছেন। আমরা শুরুতে যাব নোয়াখালীতে, কারণ সেখানের 5 উপজেলা এখনো জলমগ্ন এবং খাল উদ্ধারে যৌথভাবে স্থানীয় জনগণ ও প্রশাসন কাজ করছে। আমাদের সহকর্মী মোতাসিম বিল্লাহ সবুজ এই বিষয়ে বিস্তারিত জানাবেন। সবুজ, একটু জানাবেন এখন পর্যন্ত কয়টি খাল উদ্ধার করা হয়েছে কিংবা কয়টি খাল উদ্ধার করা হবে সম্পর্কে বিস্তারিত। বৃষ্টি আসলে নোয়াখালীর যে বন্যা পরিস্থিতি সেটি আসলে এখন জলাবদ্ধতা রূপ নিয়েছে, কেননা নোয়াখালীর যে পানি নামার যে জায়গাগুলো বিশেষ করে খাল সেগুলো আসলে দখল হয়ে গিয়েছে। এখন আসলে এই যে জলমগ্ন অবস্থা থেকে মুক্তির জন্য মানুষের প্রধান যে দাবি যে খালগুলো উদ্ধার করা, অবৈধ স্থাপনা উচ্ছেদ করা, সেটি আসলে কাজ শুরু হয়ে গিয়েছে। এখন আমি নিশ্চয়ই দেখাতে পারছি এখানে যে অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং খাল পরিষ্কার সেটি আসলে কাজ চলছে, এবং এখানে মানুষ আসলে স্বস্তির নিঃশ্বাস পালাতে শুরু করেছেন। এবং আমরা এখানে জানতে চাইবো যে আসলে যে খাল উদ্ধার সেটি আসলে এখানকার যে প্রশাসন এবং স্থানীয় ব্যবসায়ী এবং জনপ্রতিনিধিরা তারা যৌথভাবে করছেন। তো আসলে আপনারা কি পরিমাণ খাল উদ্ধার করছেন এবং পানি কতটা নামছে? আপনি জানেন প্রায় 17 দিন ধরে নোয়াখালী বেগমগঞ্জ উপজেলা সমগ্র এলাকায় হচ্ছে পানি দ্বারা প্লাবিত, এবং আপনি গত 4-5 দিন ধরে প্রচণ্ড রোদ ওঠার পরেও কিন্তু পানি কমছে না। এখনও কিন্তু বিভিন্ন জায়গায় হাঁটু বা তার উপরে সমান পানি আছে। পানি নামার কোনো অপশন নাই। মানুষজনের আসলে এখন গণদাবি যে আমাদের যে খালগুলো রয়েছে যেগুলো ময়লা আবর্জনা দ্বারা এবং অনেক ক্ষেত্রে অনেক জায়গায় অবৈধ স্থাপনা উঠানোর ফলে এগুলো হচ্ছে পানি প্রবাহের কোনো স্রোত আমরা দেখতে পাচ্ছি না। এর প্রেক্ষিতে আজকে আমরা এখানে হচ্ছে আমাদের চৌমনি পৌরসভার অংশে কাজ শুরু করেছি। অবৈধ স্থাপনা যেগুলো আছে আমাদের সেগুলো উচ্ছেদ সহ খালগুলো যে যে জায়গায় আমরা পারবো, যেখানে হচ্ছে ময়লার স্তূপ বেশি, সেগুলো পরিষ্কার করব। এর পাশাপাশি আপনারা জানেন যে আমরা গত 5-6 দিন ধরে জমিদার হাট থেকে আমাদের বড়পুল একটা জায়গা আছে চৌমনি বৃষ্টি, আপনি শুনলেন যে আসলে যে অবৈধ স্থাপনা বা খাল খনন বা ময়লা স্তূপ যে সরানোর কাজ সেটি শুরু হয়েছে, এবং যেটি বলছে এখন পর্যন্ত 6 কিলোমিটার তারা খাল যে পরিষ্কারের কাজটি করেছে এবং তারা এই কাজটি অব্যাহত থাকবে। এখন শুনছিলাম আমরা। ধন্যবাদ। লক্ষ্মীপুরে যাই এবার, সহকর্মী আনিস কবির আছেন সেখানে। আনিস, লক্ষ্মীপুরে তো আসলে এখনো জলাবদ্ধ বেশ কিছু জায়গা এবং পানি ধীরগতিতেই নামছে। মানুষ আসলে কোন কোন এলাকায় সব থেকে বেশি দুর্ভোগ পোহাচ্ছেন একটু জানাবেন। বৃষ্টি আসলে দুর্গম এলাকা যেটি রয়েছে সেখানে কিন্তু এখনো কোথাও কোমর পর্যন্ত পানি রয়েছে, কোথাও হাঁটু পর্যন্ত পানি রয়েছে। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি যে মানুষের দুর্ভোগ যেটি রয়েছে সেটি কিন্তু আসলে কবে নাগাদ শেষ হবে সেটি বলা খুবই মুশকিল। কারণ লক্ষ্মীপুর জেলার যে খাল রয়েছে খালটির আসলে কিন্তু বিভিন্ন স্থানে যেভাবে জলাবদ্ধতা করে রেখেছে সেটি কিন্তু এখনো কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য তেমন কোনো উদ্যোগ গ্রহণ করা নেই। তবে কিছু অংশ উদ্যোগ গ্রহণ করার কারণে কিছুটা পানি কমলেও সেই ক্ষেত্রে আশ্রয় কেন্দ্রে কিছু মানুষ যাওয়ার চেষ্টা করছে যে তাদের বাড়িটা কোনো রকম দেখা যাচ্ছে সেই হিসাবে। কিন্তু এখন পর্যন্ত দুর্গম এলাকা যেটি রয়েছে সেখানে কিন্তু এখনো পর্যাপ্ত পরিমাণ বুক পর্যন্ত পানি রয়েছে, হাঁটু পর্যন্ত পানি রয়েছে, কোথাও রাস্তা এখনো ডুবে আছে, যার কারণে মানুষ কিন্তু এখনো সে বাড়িতে ফিরতে পারছেন না। তবে এই খালটি যত দ্রুত সম্ভব সংস্কার করে এবং নিষ্কাশন করে দেওয়া হলে কিন্তু দ্রুত মানুষ কিন্তু সেই ক্ষেত্রে বাড়িতে ফিরতে পারবে এবং লক্ষ্মীপুর জেলার মানুষ কিন্তু সেই দুর্ভোগ থেকে মুক্তি পাবে। না হয় কবে নাগাদ এই আশ্রয়কেন্দ্র থেকে মানুষগুলো যাবে এবং এই আশ্রয়কেন্দ্রে তারা কবে বাড়িতে ফিরবে সেটি কিন্তু এখনো অনিশ্চিত হিসাবে রয়েছে। তবে আশ্রয়কেন্দ্রে যারা আছেন এবং স্থানীয় দুর্গম অঞ্চল যারা রয়েছেন তাদের একটাই মাত্র দাবি যে আমরা ত্রাণ আমাদের আর দরকার নেই, আমরা ত্রাণ চাই না। আমরা চাই যে আমাদের বর্তমানে লক্ষ্মীপুর জেলার যে খালটি রয়েছে এবং খালের বিভিন্ন অংশ যে জলাবদ্ধতা করে রেখেছে, খালের বিভিন্ন অংশ যে কার্যক্রম রয়েছে এবং সেগুলো যেন সেটি যেন দ্রুত নিষ্কাশন করে দেওয়া হয়। নিষ্কাশন করে দিলে পানিগুলো দ্রুত নেমে যাবে এবং লক্ষ্মীর মানুষের দুর্ভোগ থেকে কমে যায়। না হয় কিন্তু এই দুর্ভোগ কবে নাগাদ শেষ হবে এখন কিন্তু বলা খুবই মুশকিল হয়ে রয়েছে লক্ষ্মীপুর জেলার মানুষ বানবাসী মানুষের। বৃষ্টি, ধন্যবাদ আনিস। শুনছিলাম আমরা। ফেনীতে এবারের ভয়াবহ বন্যায় কয়েক লাখ গবাদি পশু মারা গেছে বলে জানিয়েছে প্রাণী সম্পদ বিভাগ।
যার বেশিরভাগই খামারের মুরগি। আর যেসব গবাদি পশু বেঁচে আছে সেগুলো চরম খাবার সংকটে ভুগছে। এতে করে খামারিরা বিপাকে পড়েছে। তাদের পাশে দাঁড়িয়েছে বিভিন্ন সংগঠন। প্রচণ্ড গরম, তার উপর লম্বা লাইন। পুরুষদের পাশাপাশি দাঁড়িয়েছেন নারীরাও, সংগ্রহ করছেন গবাদি পশুর খাদ্য। ফেনীতে বন্যা কবলিত এলাকায় চোখের সামনেই পশু মরতে দেখেছেন অনেক খামারি। কারো পশু ভেসে গেছে বানের জলে, যেগুলো টিকে আছে সেগুলো ভুগছে চরম খাবার সংকটে। জানালা দিয়ে রেনি সাইডে আমার ছাগল আস্তে আস্তে ডুবতেছে, ডাকতেছে আমার দিকে রেনি রেনি অল্প কদিন মুখ দেখা যার এর হর ডাকের আস্তে আস্তে ডাকের আস্তে আস্তে ডুবে। গরুর খাবারের সমস্যা, কাঁচা ঘাসও নাই, শুকনা খেরও নাই, এখন এখানে খাদ্য লাইছে। আমাদের গরুর খড় সবকিছু বন্যায় চলে গেছে, কোনো কিছুই নাই, কাঁচা ঘাস পর্যন্ত নাই, কিছু নাই, সব বীজে নষ্ট হয়ে গেছে, পানি গরু ঘর ভাঙা গেছে, বন্যায় সব নিয়ে গেছে। দেশের বিভিন্ন স্থানের ত্রাণ বিতরণ হয়েছে, তবে তা চাহিদার তুলনায় অপ্রতুল। সেখানে পশুখাদ্য মিলেছে আরও কম। খামারিদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ডেয়ারি অ্যান্ড বিফ ফার্মার্স অ্যাসোসিয়েশন সহ বিভিন্ন সংগঠন। ঘাসের জমি নষ্ট হয়ে গেছে, লোকজনের যে জমানো খাদ্যগুলো ছিল ঘরে ওগুলোও নষ্ট হয়ে গেছে। তো ওই জন্যই আমরা নিজেরা যেহেতু ফার্মার সবাই, আমরা আসলে অনুধাবন করছিলাম যে আমাদের মনে হয় ফার্মার খামারি ভাইদের আসলে সাহায্য লাগবে। অনেকের গরু অনাহারে অর্ধাহারে মারা যাচ্ছে। তা আমরা খবর পাওয়ার পরে আমাদের যে সীমিত সামর্থ্য সে অনুযায়ী আমরা আজকে এখানে গোখাদ্য বিতরণ করতে এসেছি। প্রাণী সম্পদ কর্মকর্তারা বলছেন, ফেনীতে এখন জরুরি ভিত্তিতে গোখাদ্য ও খামারিদের পুনর্বাসন দরকার। সরকারের সহযোগিতা কামনা করেছেন তিনি। ইমার্জেন্সি গোখাদ্য সাহায্যের পাশাপাশি এদেরকে পুনর্বাসন করা, এখন পুনর্বাসনটা করা হলো সরকারি একটি নীতিগত ব্যাপার। আশা করি সরকার সেই আপনার প্রসেসের মধ্যে আছে। প্রাণী সম্পদ বিভাগের তথ্য মতে বন্যায় বেশি মারা গেছে খামারের মুরগি, গরু, ছাগল ও ভেড়া রয়েছে অন্তত 15,000। এতে এই খাতে ক্ষতি দাঁড়িয়েছে 300 কোটির বেশি। আরিফুর রহমান, যমুনা নিউজ, ফেনী। খুলনার দাকুপে জোয়ারের পানিতে বাঁধ ভেঙে লোকালয় প্লাবিত হয়েছে, আমন ক্ষেত ডুবেছে। স্থানীয়রা জানিয়েছেন, জোয়ারের প্রভাবে শুক্রবার দুপুরে ঝাঁকি নদীর বাঁধ ভেঙে যায়। এতে করে পানখালী ইউনিয়নের খোনা গ্রামের একাংশে পানি ঢুকে পড়েছে। কয়েকশো বিঘা জমির আমন ক্ষেত ডুবে গেছে। এ অবস্থায় চরম উৎকণ্ঠার মধ্যে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয়রা স্বেচ্ছাশ্রমে চেষ্টা করছেন কোনো রকমে মাটি দিয়ে বাঁধ মেরামতের। এর আগেও কয়েক দফা একই জায়গায় বেড়ি বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢোকে। বালি দেওয়ার কথা 3 বোর্ড বালি দিইনি, আজকে আমাকে এই শুধু এই যে দুর্নীতির কারণে, এই কন্ট্রাক্টরের দুর্নীতির কারণে আজকে আমাকে এই পরিস্থিতি। আমরা রাত্রিও আটকাতে পারিনি, এখনও আটকাতে পারিনি। সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুতে বাস ট্রাক সংঘর্ষে বাবা ছেলে সহ 3 জন নিহত হয়েছেন, কমপক্ষে 10 জন আহত হয়েছেন। ভোরে সেতুর 13 নম্বর পিলারের সামনে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, সিরাজগঞ্জ থেকে যাত্রী নিয়ে ঢাকা যাচ্ছিল ঢাকা এক্সপ্রেসের একটি বাস। পথে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা পাথরবাহী একটি ট্রাকে ধাক্কা দেয় বাসটি। দুমড়ে মুচড়ে যায় সামনের অংশ এবং ঘটনাস্থলেই মারা যান বাসে থাকা রইসুদ্দিন এবং তার ছেলে শাহরিয়ার রিপু, আরেক যাত্রী চন্দ্রশেখর। আহত 10 জনকে উদ্ধার করে সদর হাসপাতালে নেয় স্থানীয়রা, আর বাসটি জব্দ করে পুলিশ। সেতুর মাঝপথে অ্যাক্সিডেন্টটা হয়েছে, কয়েকজন মারা গেছে আমি সেটা জানি না, কিন্তু আমি যে পরে আসছিলাম এটাই আমি জানি। ধাক্কা লাগার পরে আমি আবার এই পাওটা ওই সিটি হাসে বাড়ি খাইলো। বাড়ি খাওয়ার পরে আমি তাকে সামনে রাখা দেখি, সামনে দেন দরজা মজা যা ছিল লোকজন ছিল সবাই আহত। আজ থেকে খোলা হয়েছে সব পোশাক কারখানা। সাভার, আশুলিয়া এবং গাজীপুরের কারখানাগুলোতে সকাল থেকেই কার্যক্রম শুরু হয়েছে। শিল্পাঞ্চলের বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা নিজ নিজ কর্মস্থলে যোগ দিয়েছেন। সকাল 8টার পর থেকে উৎপাদন শুরু হয়েছে। এছাড়া যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাগুলোর সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সেই সাথে শিল্পাঞ্চলে টহল দিচ্ছে সেনাবাহিনীও। গত কয়েকদিন ধরেই চাকরি প্রত্যাশী শ্রমিকদের আন্দোলনের কারণে শিল্পাঞ্চলে অসন্তোষ দেখা দেয়, আর সে সময় কয়েকটি কারখানা ছুটি ঘোষণা করে মালিকপক্ষ। পরে শ্রমিক সংগঠনের সাথে বৈঠক করেন বিজিএমইএর নেতারা। রাস্তার মধ্যে কোনো ধরনের কোনো ভ্যান্ডালিজম বা সহিংসতা নাই।
আজকে সেনাবাহিনী সহ ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, ডিস্ট্রিক্ট পুলিশ, র্যাব, বিজিবি সকলেই আমরা দায়িত্ব পালন করছি এই এলাকায় সকাল থেকে ভোরবেলা থেকেই। আমরা এই মুহূর্তে দুইজন সহকর্মীর কাছ থেকে এই বিষয়ে বিস্তারিত জানবো। প্রথমে যাচ্ছি আশুলিয়ায়, সহকর্মী মাহফুজুর রহমান নিপু আছেন সেখানে। নিপু, সকাল থেকে যেহেতু স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে, শিল্পাঞ্চলের শ্রমিকরা সবাই এসে কাজে যোগ দিয়েছেন কিনা এবং এখনকার পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। সকাল থেকে কিন্তু আসলে শিল্পাঞ্চলের পরিস্থিতি অন্যান্য দিনের চেয়ে অনেকটা স্বাভাবিক, যদিও 2-4টি কারখানা ছাড়া সবগুলো কারখানাতে কিন্তু উৎপাদন শুরু হয়েছে। এর মধ্যে আমরা দেখেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন তারা কিন্তু মোতায়েন রয়েছেন এবং টহল বাড়িয়েছেন কারখানার আশপাশ এলাকাগুলোতে, যাতে করে কোনো ধরনের নাশকতা না চালাতে পারে বহিরাগতরা, এই বিষয়টি তারা সজাগ রেখেছেন। কিছুক্ষণ আগে কথা বলেছিলাম শিল্পা পুলিশের যিনি এসপি রয়েছেন, তিনি আমাদেরকে যেটা জানিয়েছেন, এখন পর্যন্ত শিল্পাঞ্চলের পরিবেশ মোটামুটি স্বস্তিজনক। তবে শিল্পাঞ্চলের 13টি পোশাক কারখানায় কিন্তু উৎপাদন বন্ধ রয়েছে। তারা বলছেন অনেকগুলো পোশাক কারখানা এর আগেই অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছিলেন, সেই কারখানাগুলো বন্ধ রয়েছিল। এছাড়াও তারা বলছেন যে আজকে 3-4টি পোশাক কারখানার শ্রমিকরা তারা কারখানায় প্রবেশ করে কর্মকর্তা না পেয়ে কিংবা তাদের যে দাবি পূরণ না হয় তারা কিন্তু কারখানার উৎপাদন বন্ধ রেখে কারখানা থেকে বেরিয়ে গিয়েছেন, এমনটি আমাদের কাছে। তবে এখনো পর্যন্ত যে অন্যান্য দিন যে আন্দোলনের নামে যে মহাসড়কগুলো অবরোধ করা, বিক্ষোভ করা, এমন চিত্র কিন্তু শিল্পাঞ্চলে এখনো মেলেনি। তো সবকিছু মিলিয়ে আমরা বলতে পারি আসলে শিল্পাঞ্চলের পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক রয়েছে, আগের থেকে অনেকটাই স্বাভাবিক মনে হচ্ছে। ধন্যবাদ নিপু, শুনছিলাম বিস্তারিত। এবারে গাজীপুরে যাই, সেখানকার শ্রীপুরে সহকর্মী হোসেন আলী বাবু অপেক্ষা করছেন আমাদের জন্য। বাবু, পোশাক কারখানাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? কর্মীরা নিশ্চিন্তে কাজে যোগ দিয়েছেন তো? সকাল থেকে আসলে গাজীপুরের যে সব শিল্প কারখানাগুলো রয়েছে সবগুলো শিল্প কারখানাতেই আসলে ঘুরে দেখেছি আসলে তাদের যে নিজস্ব নিরাপত্তা, সেটা আপনি দেখতে পাচ্ছেন যে আসলে এই যে নিরাপত্তার যারা সিকিউরিটি রয়েছেন তারা আসলে প্রত্যেকটা ফ্যাক্টরির সামনে এভাবেই নিরাপত্তা দিচ্ছেন। নিরাপত্তা দাঁড়িয়ে তারা যে অবস্থান করছেন যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা ব্যক্তি যাতে ফ্যাক্টরির সামনে এসে কোনো ধরনের বিশৃঙ্খলা না করতে পারে, কোনো ধরনের ভাঙচুর না করতে পারে, কোনো ধরনের রাস্তায় অবস্থান না করতে পারে, সেজন্য কিন্তু আসলে নিজস্ব সিকিউরিটির মাধ্যমে তারা এই নিরাপত্তা দিচ্ছেন। তার পাশাপাশি সকাল থেকেই আসলে শিল্প কারখানার শ্রমিকরা তারা যাচ্ছেন। এখন কিন্তু আসলে দুপুর লাঞ্চের সময়, সেই লাঞ্চের সময় তারা বের হচ্ছেন, ঢুকছেন। আসলে তারা এখানে যে কর্মদিবস যে কার্যক্রম সেটা স্বাভাবিকভাবেই চলছে। আমরা একটু এইখানে কোনো ধরনের সমস্যা আছে কিনা এবং আপনাদের শ্রমিকরা কিভাবে কাজ করছে, সে কাজে কোনো বিঘ্ন ঘটছে কিনা? আসলে আমাদের এখানে ওই ধরনের কোনো সমস্যা হয় নাই। আমাদের শ্রমিকরা স্বাভাবিকভাবে কাজ করে যাচ্ছে। আমাদের সকাল 8টা থেকে স্বাভাবিক কার্যক্রম চালু হয়েছে এবং শ্রমিকরা অত্যন্ত নিশ্চিত মনে কাজ করতেছে। এবং আমরা আমাদের এখানে আশেপাশে দেখছি যে সেনাবাহিনী বা পুলিশের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তারা টহল দিচ্ছে এবং আমাদের এখানে আমাদের উচ্চতর ম্যানেজমেন্টের এখানে আসলে শ্রমিকরা, আমাদের যে শ্রমিক ভাই বোনেরা আছে তারা আসলে এইসব আন্দোলনের সাথে জড়িত না। কিছু দুষ্কৃতিকারী আছে যারা আসলে ইচ্ছাকৃতভাবে আমাদের গার্মেন্টস সেক্টরটাকে ধ্বংস করার চেষ্টা করছে, ধ্বংস করার পায়তারা করছে। বুঝতে পেরেছি। আসলে বৃষ্টি শুনছেন, আসলে যারা শ্রমিক রয়েছেন তারা কিন্তু আসলে কোনো ধরনের আন্দোলনে নেই, কিন্তু বাইরের বহিরাগত যারা তারাই কিন্তু আসলে এই আন্দোলনে করছেন এবং বিভিন্ন জায়গায় আমরা শুনছিলাম সেটি। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। সামগ্রিক স্বার্থ বিবেচনা না করে বিশেষ ব্যক্তি বা দলের পক্ষে অবস্থান নিলে ভারতের মতামতকে গ্রহণ করবে না বাংলাদেশের জনগণ, এ মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেছেন, বাংলাদেশের সার্বভৌমত্ব নয়, আওয়ামী লীগের জমিদারি পুনরুদ্ধারে কাজ করছে ভারত। সকালে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে নার্সেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ন্যাবের 21তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এমন মন্তব্য করে তিনি বলেছেন, গতকাল বাংলাদেশ নিয়ে দেশটির প্রতিরক্ষা মন্ত্রীর বক্তব্য উদ্বেগজনক। দুই দেশের অনেক অমীমাংসা বিষয় থাকলেও ভারতের উচিত বাংলাদেশের সার্বভৌমত্বকে শ্রদ্ধা করা। আরও বললেন, 2009 সালের পিলখানা হত্যাকাণ্ড ছিল দুরভিসন্ধিমূলক। এই হত্যাকাণ্ড নিয়ে প্যান্ডোরার বাক্স খুলতে শুরু হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। আপনারা যদি ওয়ান ওয়ে ট্রাফিক হয়ে কোনো একটি বিশেষ ব্যক্তি এবং দলের প্রতি আপনাদের যদি যোগাযোগ থাকে বা যোগাযোগ রক্ষা করেন, তাহলে বাংলাদেশের মানুষ সেটিকে ভালোভাবে মেনে নেবে না। বাংলাদেশের জনগণ, বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সার্বভৌমত্ব আপনাদের কাছে তো মোটেই নিরাপদ নয়। আপনাদের কাছে শুধু একজন মাত্র ব্যক্তি নিরাপদ, তিনি শেখ হাসিনা।
চাকরিতে প্রবেশের কোনো বয়সসীমা থাকা উচিত নয় বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। কেউ যাতে বয়সের কারণে বৈষম্যের শিকার না হয় তা নিয়ে সুনির্দিষ্ট নিয়ম চালু করার আহ্বান জানিয়েছেন তিনি। সকালে শাহবাগে সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করার দাবিতে মানববন্ধন করে ৩৫ সমন্বয় পরিষদ। আন্দোলনকারী বলেন, চাকরির বয়স নির্দিষ্ট করে দীর্ঘদিন ধরেই মেধাবীদের সাথে বৈষম্য করা হচ্ছে। শিক্ষা ব্যবস্থার দিকে নজর না দিয়ে এমন বয়সসীমা নির্ধারণ অযৌক্তিক বলেও মন্তব্য করেন তারা। মানববন্ধনে মাহমুদুর রহমান মান্না বলেছেন, সুন্দর স্বদেশ গড়ার লক্ষ্য পূরণে প্রাথমিক আন্দোলন সফল হয়েছে, তবে দাবি আদায়ের জন্য আন্দোলনকারীর ধৈর্য ধরার পরামর্শও দেন তিনি। যদি আমরা এই দেশকে উন্নত করতে চাই, ওই দেশের কাতারে নিতে চাই, তাহলে অবশ্যই চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বৃদ্ধি করতে হবে এবং ন্যূনতম আন্তর্জাতিক মানদণ্ডকে আপনার কভার করতে হবে। আমাদের যোগ্যতা, আমাদের দক্ষতা, অভিজ্ঞতাকে প্রমাণ করার একটা সুযোগ দেন। আমাদের দেশে চাকরিতে কত ধরনের বিভেদ আছে, কত ধরনের বৈষম্য আছে, সেই কথা বলতে গেলেও একটা লম্বা ডিকশনারির মতো হয়ে যাবে। যারা যারা চাকরি করে তাদের কাছ থেকে ঘুষ দেন, এই পদ্ধতি চলেছে। পুরো ব্যবস্থাটা বদলাতে হবে। বিডিআর বিদ্রোহের আসল রহস্য এখনো উন্মোচিত হয়নি বলে দাবি করেছেন সাবেক সেনাপ্রধান জেনারেল মঈন ইউ আহমেদ। আর এই ঘটনার পুনঃতদন্ত করে দোষীদের বিচারের দাবি তিনি জানিয়েছেন। নিজের ইউটিউব চ্যানেলে মঈন আহমেদ বললেন, গত 15 বছরের প্রকৃত ঘটনা জানতে পারেনি দেশের মানুষ। 111-এর অন্যতম চরিত্র জেনারেল মঈন ইউ আহমেদ ভিডিওতে বললেন, বিডিআর বিদ্রোহের তদন্তে কোনো সাহায্যই করেনি তৎকালীন সরকার। এই ঘটনায় সেনাবাহিনী তদন্ত কমিটির নেতৃত্ব দিয়েছিলেন বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। এবং মঈন ইউ আহমেদ বললেন, সে সময় অনেকের অসহযোগিতা এবং অনেকে জেলে থাকায় তদন্তের কাজও ঠিকভাবে করা যায়নি। তাই অন্তর্বর্তীকালীন সরকারকে এই ঘটনার পুনঃতদন্ত করার আহ্বান তিনি জানিয়েছেন। যারা শহীদ হয়েছেন তাদের আত্মার বিদ্রোহের 15 বছর ধরে আমরা শুধু বিগত সরকারের কথা শুনে গেছি এবং প্রকৃত ঘটনা অনেক কিছুই আমাদের জানা নেই এবং জনগণও জানতে পারিনি। আমি নিশ্চিত এই তদন্ত আদালত প্রয়োজন হলে পুনর্গঠিত করে সম্পূর্ণ তথ্য বের করে এবং কারা এর সাথে জড়িত দেশে এবং বাহিরে তার নির্ণয় সক্ষম হবেন। রাজধানী গুলশান 2 এলাকায় একটি বহুতল ভবনে ডাকাতির অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানিয়েছেন, শুক্রবার মধ্যরাতে 2টি গাড়ি এবং বেশ কয়েকটি মোটরসাইকেল যোগে অর্ধশতাধিক দুর্বৃত্ত ফাইন্যান্স স্কয়ার ভবনে নিরাপত্তা কর্মীদের উপরে হামলা চালায়। তারা বলেন, রাত 1টার দিকে হঠাৎ করে ডাকাতদের একটি দল মাস্ক পরিহিত অবস্থায় ভবনের নিচে ঢুকে নিরাপত্তা কর্মীদের হাত মুখ বেঁধে ফেলে। পরে এলাকাবাসী এবং পুলিশ পৌঁছালে ঘটনাস্থল থেকে দ্রুতই দুর্বৃত্তরা পালিয়ে যায়। এ সময় বেশ কয়েকজনকে আটক করে গুলশান থানা পুলিশ। তবে এরপরও ভবনে বেশ কয়েকজন ডাকাত অবস্থান করছিল এমন ধারণা থেকে সারা রাত ভবন ঘিরে রাখে স্থানীয়রা। সকালে ভবনটির ভেতরে ঢুকে অভিযান চালিয়ে আর কাউকেই পাওয়া যায়নি। দেখা যায় পালিয়ে যাওয়ার আগে সেখানে ভাঙচুর চালায় দুর্বৃত্তরা। আর ফাইন্যান্স স্কয়ার ভবনটিতে একাধিক ব্যাংক সহ বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে। রাজধানীর শ্যামলীতে শিক্ষার্থীদের উপরে হামলার অভিযোগ উঠেছে একটি হোটেলের কর্মচারী এবং বহিরাগতদের বিরুদ্ধে। শিক্ষার্থীদের অভিযোগ, শুক্রবার রাত 11টার দিকে শ্যামলী ক্লাব মাঠের বিপরীতে হোটেল আল রাজ্জাক ইন নামক একটি হোটেলে তারা অভিযান চালায় এবং সেখানে অনৈতিক কর্মকাণ্ড চলে বলে তাদের কাছে তথ্য ছিল। তবে শিক্ষার্থীরা হোটেলটিতে প্রবেশ করতে চাইলে সেখানকার কর্মকর্তারা তাদের বাধা দেয়। বাকবিতণ্ডা শুরু হয় ছাত্রদের ভাষ্যমতে। এক পর্যায়ে হোটেলের লোকজন ধারালো অস্ত্র নিয়ে তাদের উপর হামলা করে, এতে গুরুতর আহত হন 3 জন। শিক্ষার্থীদের দাবি, ঘটনার পর পুলিশকে জানালেও তারা তাদের সহায়তা করেনি। এ সময় আদাবর থানার সামনে জড়ো হয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার পদত্যাগ দাবি করে শিক্ষার্থীরা। পরে এই ঘটনায় আদাবর থানায় একটি হত্যা চেষ্টার মামলা দায়ের করা হয়। ধারালো জিনিস নিয়ে তারা বসেছিল। এখান থেকে স্টুডেন্টরা যখন যাওয়ার পরে তাদেরকে তাদের উপর মায়ের শুরু করছে এবং তাদেরকে আমাদের 2-3 জনকে আহত করছে, কোবাইছে তাদেরকে। কতক্ষণ পর দেখলাম যে গান, শর্ট গান, সামুরাই, তারপরে চাপাটি, লাঠি, এগুলো সবকিছু অস্ত্র যা আছে সবকিছু নিয়ে আমাদেরকে মারতে নামছে। আমাদের একজন আইসা পুলিশের পাও ধরছে যে স্যার অন্তত একটা ফোর্স পাঠান যে আমাদেরকে মারতেছে। ওখানে ওদের কাছে অস্ত্র পাওয়া গেছে, অস্ত্র আছে ওখানে। ছাত্র আন্দোলনে নিহত 2 শিক্ষার্থীর মরদেহ কবর থেকে উত্তোলন না করার দাবিতে পাবনায় থানা ঘেরাও করে বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। সকাল থেকে সদর থানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল করতে থাকে তারা। শিক্ষার্থীরা জানায়, ছাত্র জনতার আন্দোলনে আগস্টের 4 তারিখ
আওয়ামী লীগ নেতাকর্মীদের গুলিতে পাবনার 2 শিক্ষার্থী জাহিদ এবং নিলয় নিহত হয়। সে সময় ময়নাতদন্ত ছাড়া তাদের দাফন করা হয়। পরে আদালত থেকে দুজনের মরদেহ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্তের জন্য পুলিশকে নির্দেশ দেন আদালত। এরই জেরে থানার সামনে জড়ো হয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ করে। 40 দিন পরে কেন আমার ভাইয়ের লাশ তোলা হবে কবর থেকে? সেদিন কোথায় গেছিল সবাই? আমরা কোনোভাবে চাই না যে আমার ভাইয়ের লাশ কবর থেকে তোলা হোক। কেন 1 মাস পরে আমাদের শহীদ জাহিদ ভাইয়ের লাশ উত্তোলন করে ময়নাতদন্ত করা হবে? এই বিষয়ে আমরা আসলে জবাব চাই। কোর্ট এত বড় একটা সিদ্ধান্ত নিয়েছে যে তাদের ডেড বডি উঠানো হবে, তাহলে যে আমি তার বাবা হিসাবে আমার একটু জানা উচিত। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে 8 দিনের মিশনে গিয়ে 8 মাসের জন্য আটকা পড়েছেন নাসার 2 নভোচারী সুনিতা উইলিয়ামস ও বুচ উইলমোর। যান্ত্রিক ত্রুটির কারণে 2 ক্রুকে রেখেই পৃথিবীতে ফিরে আনা হলো তাদের বাহন স্টারলাইনারকে। কি ঘটতে যাচ্ছে 2 মহাকাশচারীর ভাগ্যে তা নিয়ে দুশ্চিন্তা আছে। নাসার দাবি ফেব্রুয়ারির মধ্যে তাদের নিরাপদে ফিরিয়ে আনা সম্ভব হবে। যথাযথ প্রশিক্ষণ এবং প্রস্তুতি থাকায় বিপদ ছাড়াই বাকি 5 মাস কাটাতে পারবেন 2 নভোচারী। চলতি বছর 5 জুন বোয়িংয়ের স্টারলাইন ক্যাপসুলে চড়ে মহাকাশে পাড়ি দিয়েছিলেন সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর। 8 দিনের মিশনে গন্তব্য ছিল আন্তর্জাতিক স্পেস স্টেশন ISS। তবে বাহন স্টারলাইনারে যান্ত্রিক ত্রুটির জেরে মহাবিপত্তিতে 2 মহাকাশচারী। বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের তৈরি স্পেসক্রাফটে 3 মাস আগে যখন ফ্লোরিডার কেপ ক্যানাভারাল থেকে উৎক্ষেপণ করা হয়, এর কিছুক্ষণ পরে গোলযোগ দেখা দেয় থ্রাস্টার নামক এক বিশেষ যন্ত্রে। লিক করছিল হিলিয়াম গ্যাসও। এমন পরিস্থিতিতে ঠিকঠাক স্পেস স্টেশনে পৌঁছালেও ক্রুদের পৃথিবীতে ফেরা ঝুঁকিপূর্ণ বলে মনে করে নাসা। সবকিছু বিবেচনায় সুনিতা বুচকে স্পেস স্টেশনে রেখেই পৃথিবীতে ফেরানো হয় স্টারলাইনার ক্যাপসুল। আগামী ফেব্রুয়ারিতে ইলন মাস্কের স্পেসএক্সের ক্রু ড্রাগন ক্যাপসুল পাঠানো হতে পারে 2 নভোচারীকে আনতে। 2025-এর ফেব্রুয়ারিতে ফিরতি ফ্লাইটের পরিকল্পনা করছিলাম। এখন আমাদের ফোকাস কক্ষপথের পরিস্থিতি পর্যবেক্ষণ এবং সিদ্ধান্ত নেওয়া। ক্রুদের কিভাবে নিরাপদে ফিরিয়ে আনা সম্ভব, সবগুলো পরিকল্পনা ভালো করে যাচাই করা প্রয়োজন। 8 দিনের মিশনে গিয়ে এরই মধ্যে পেরিয়েছে 3 মাস। অপেক্ষা আরও 5 মাসের। ততদিনের জন্য আরও কিছু গবেষণা কাজের দায়িত্ব চেপেছে সুনিতা বুচের ওপর। ক্রুরা ইতিবাচক মনোভাব নিয়ে আছেন বলে দাবি নাসার কর্মকর্তাদের। এর আগেও লম্বা সময় মহাশূন্যে কাটানোর অভিজ্ঞতা আছে দুজনেরই। কয়েক বছর আগে তাদের দীর্ঘমেয়াদী স্পেস স্টেশন বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হয়েছে। স্পেস ওয়ার্ক, রোবোটিক্স সহ বিভিন্ন জটিল বিষয়ে তাদের ভালো ধারণা রয়েছে। এর আগে বোর্ড স্টেশনে অভিযানের অভিজ্ঞতা রয়েছে দুজনেরই, তাই আমরা প্রস্তুতি নিয়েই তাদের দুজনকে নতুন দায়িত্ব দিয়েছি। 2011 সালে নাসার স্পেস শাটল বহর কার্যকারিতা হারানোর পর আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ক্রু ও প্রয়োজনীয় পণ্য পাঠাতে একমাত্র ভরসা হয়ে পড়ে রাশিয়ার সোয়ুজ। এমন পরিস্থিতিতে 2014 সালে বোয়িং ও স্পেসএক্সের সাথে চুক্তি হয় নাসার। এ পর্যন্ত মহাকাশে 9টি ক্রু সহ ফ্লাইট পাঠিয়েছে স্পেসএক্স। এর মধ্যে ছিল বাণিজ্যিক মিশনও। তবে যাত্রার শুরু থেকেই দফায় দফায় যান্ত্রিক ত্রুটির কবলে পড়ে বোয়িংয়ের স্টারলাইনার। ডরথি তাস্ট্রিন, যমুনা নিউজ। এই ছিল দুপুরে বাংলাদেশের প্রথম ঘন্টার আয়োজন। এর পরের ঘন্টার আয়োজন দেখবেন ঠিক দুপুর 2টায়। দেখার আমন্ত্রণ রইল।